আমার চুপ থাকা দেখে স্যার আমাকে আরও কয়েক ঘা বেত মারল। তারপর পুরা ক্লাস আমাকে কান ধরে এক পায়ের উপর দাঁড় করে রেখেছে। আমার তখন অনেক কষ্ট হচ্ছিল, তবে এটা ভেবে শান্তি পাচ্ছি যে সানজিদা কোনো মার খায়নি। স্যারের ক্লাস শেষ হলে ম্যাডাম আসলো, তিনিও আমাকে অনেকগুলো কথা শোনালো। যাওয়ার সময় তো তিনি আমাকে চোর বলে গেল। তো এভাবে আমাদের দিন যেতে থাকে। কেউ যদি স্কুলে না আসি তাহলে কাউকে দিয়ে চিঠি পাঠিয়ে দেই, অথবা কোথাও দেখা করতে চাইলেও কাউকে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়ে সেই জায়গায় গিয়ে দেখা করতাম। আমরা যখন 5-এর ফাইনাল পরীক্ষা দিব সেই সময় সানজিদা আমাকে বলে তাকে নাকি একটা নতুন জামা কিনে দেওয়া লাগবে। দেখেন, আমি তখনও ছোট, কোনো কাজ কাম জানি না। এদিকে সানজিদাও চেয়েছে তাকে নতুন একটা জামা দেওয়া লাগবে পরীক্ষা উপলক্ষে। তাই বড় আব্বাকে বললাম, আমি তো পরীক্ষা দিব, আমার কিছু টাকা লাগবে, নতুন কাপড় কিনবো। তখন বড় আব্বা আমাকে সাথে করে দোকানে গিয়ে কাপড় নিয়ে দিতে চাইলে আমি তাকে মিথ্যা বললাম। আমার বন্ধু বান্ধবীরা যাবে, আমিও তাদের সাথে গিয়ে জামা কিনবো। বড় আব্বাও আমাকে টাকা দিয়ে দিল। বড় আব্বার কাছ থেকে টাকা নিয়ে পরের দিন আমি সানজিদাকে নিয়ে কাপড়ের দোকানে গেলাম। সানজিদা ওর পছন্দ মতো একটা জামা নিল, আর আমার কোনো কিছু নেওয়া হলো না। সেখান থেকে সানজিদাকে তার বাড়িতে পৌঁছে দিলাম। আমি বাড়ির আসার পর বড় আব্বা বলতেছে, কিরে শার্ট কই? আমি না টাকা হারিয়ে ফেলেছি, মিথ্যা বলে কাঁদতে লাগলাম। তার জন্য কান্না করা লাগবে নাকি? দরকার হলে আমি তোকে আবার নিয়ে দিব শার্ট। আমার আর কোনো কিছু লাগবে না বড় আব্বা। এইসব পুরাতন কাপড় পরে পরীক্ষা দিবি? ঈদে তো কিনে দিলে, পুরাতন হলো কেমন করে? আচ্ছা ঠিক আছে। তারপর শুরু হলো পরীক্ষা। সানজিদার সাথে প্রতিদিন তার বাবা মা ভাই বোন আসে, আর আমি একাই যাই একাই আসি। ভাগ্যক্রমে সানজিদার সিট আমার সিট একসাথে। প্রথম বাংলা পরীক্ষা ভালো করে দিলেও পরে ইংরেজি আর গণিত পরীক্ষার খাতায় সানজিদা কিছুই লিখতে পারে না। সানজিদা খাতা নিয়ে কান্না করতেছে, তাই আমি নিজে খেলা বাদ দিয়ে সানজিদার খাতায় লিখে দেই, আর আমি পরে লিখি। এইভাবে প্রত্যেকটা পরীক্ষা আমরা এভাবে দেই। রেজাল্ট বের হলে সানজিদা ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, আর আমি শুধু পাশ করি। সানজিদা বৃত্তি পাওয়াতে ওর বাবা পুরা গ্রামের মানুষকে মিষ্টিমুখ করায়। আমরা দুজন একসাথে এক উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হই। দিন যত যেতে লাগে সানজিদা আর আমার ভালোবাসা দিন আরও বেশি হতে থাকে। এখন শুধু সানজিদা আমার কাছ থেকে কোনো কিছু নিলে সানজিদাও তার পরিবর্তে আমাকে কিছু না কিছু দেয়। হঠাৎ অষ্টম শ্রেণীতে সানজিদা আমাকে বলে তাকে নাকি একটা বোরকা লাগবে, সামনে তার জন্মদিন। তাই অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় আমি টিউশন করা শুরু করি। ভাবতে পারেন সানজিদার বাবা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার কাছে কেন চাই? সত্যি বলতে সানজিদা যদি নতুন কিছু তার জন্য কিনে তাহলে সেটা প্রথমে আমার দেওয়া নিবে, তারপর অন্য কারো, আর এটা দুজনের ভালোবাসার কারণ। অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা চিঠির মাধ্যমে প্রেম করেছি। আমি তখনও সানজিদাকে কখনো খারাপভাবে স্পর্শ করি নাই। আমরা দুজন অষ্টম শ্রেণী পর্যন্ত এই জায়গা ওই জায়গায়, নদী ধানক্ষেত সব জায়গায় ঘুরে বেরিয়েছি। অষ্টম শ্রেণীর পরীক্ষাতেও সানজিদা আর আমি একসাথে পাশাপাশি সিটে বসেছিলাম। সবগুলো পরীক্ষাতে সানজিদাকে আমি লিখে দিছি। সত্যি বলতে সানজিদা পড়াশোনায় একটু কাঁচা। সানজিদা অষ্টম শ্রেণীতেও বৃত্তি পায়। একসাথে আবারও আমরা বিজ্ঞান বিভাগে ভর্তি হই। আমাদের পড়াশোনা এবং প্রেম অনেক সুন্দর চলতে থাকে। তো দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার সময় সানজিদা আমাকে বলতেছে, শামিম, টেস্ট পরীক্ষা শেষ হলে তো তোর সাথে আর আমার দেখা বা কথা হবে না এই 2 মাস। আরে কথা তো চিঠিতে হবে। দেখ শামিম, ছোট মানুষের মতো কথা বলবি না। আর আমরা এখন আর ছোট নেই। আমি চাই দুজন ফোনে কথা বলবো, বুঝলি? কিন্তু আমার তো ফোন নাই। শোন, তুই আমাকে ফোন দিবি আর আমি তোকে নিয়ে দিব, বুঝলি? টাকাও তো নাই আমার কাছে, আর ফোন কিনতেও তো অনেক টাকা লাগে। আরে গাধা, আমাকে তুই বাটন ফোন কিনে দিবি, বুঝেছিস? যাদেরকে টিউশন করাস তাদের কাছ থেকে আগাম মাসের টাকা নিবি। আচ্ছা ঠিক আছে, চলো, বেল দিছে, ক্লাসে যেতে হবে, না হলে পরে গেলে খাতা দিবে না। দুজন পরীক্ষা দিলাম। আমি যাদের টিউশন করাই তাদেরকে বলে আগাম মাসের বেতন নিলাম। তারপর শেষ পরীক্ষার দিন আমি সানজিদার হাতে একটা ফোন তুলে দিলাম, আর সানজিদা আমাকে একটা ফোন দিল। তো ফাইনাল পরীক্ষার আগ অবধি আমরা দুজন শুধু ফোনে কথা বলেছি। এসএসসি ফাইনাল পরীক্ষার খাতাতেও আমি সানজিদাকে লিখে দিছি। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত আমরা ফোনে নিয়মিত কথা চালিয়ে গেছি। পরীক্ষার আগে সানজিদা আমাকে একটা অনেক দামি ঘড়ি গিফট করে। রেজাল্ট বের হলে এবার সানজিদা A+ পায়, আমি কোনো রকম পাশ করি শুধু। ক্লাসে সবাই জানে সবচেয়ে ভালো ছাত্র আমি, কিন্তু আমি পরীক্ষার খাতায়
কিছুই লিখতে পারি না। দুজনে বাড়ির পাশে যে কলেজ আছে সেখানে ভর্তি হলাম। এবার সানজিদা আমার সাথে ফোনে তেমন একটা কথা বলে না, সব সময় পড়া নিয়ে ব্যস্ত থাকে। কারণ তাকে মেডিকেলে চান্স পেতে হবে, তাই এমন পড়াশোনা। তবে আমাদের প্রেমে কেউ ঢোকেনি, আর আমাদের পরিবারও জানে না। ফোনেও মাঝে মাঝে কথা হয় আমাদের। কলেজের ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সানজিদার বড় আপুর বিয়ে হয়। সানজিদা সবাইকে দাওয়াত করলেও আমাকে দাওয়াত করে না। এতে অবশ্য আমি মোটেও মন খারাপ করিনি। বিয়ে হয়ে যাওয়ার পর সানজিদা আবারও কলেজে আসা শুরু করে দেয়। সব বন্ধু বান্ধবী বলা শুরু করে বিয়ে বাড়িতে নাকি সানজিদা তার বোনের দেবরের সাথে উড়াধুরা নৃত্য করেছে। এই, তোর সাথে কথা আছে। বল, কি বলবি? তুই আর আমি কি এখনো সেই ছোট আছি? না, কিন্তু কেন? এখন থেকে তুই আমাকে আর আমি তোকে তুমি করে বলবো। ঠিক আছে, তো সেদিনের পর থেকে দুজন দুজনকে তুমি বলি। সানজিদার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হওয়ার পর থেকে তার কাছ থেকে বাবা মায়ের ভালোবাসা পেয়েছি, তাই তো আমার আব্বার আর মায়ের কথা তেমন মনে পড়ে না। শামিম, আমাকে একটা স্মার্টফোন কিনে দাও না। কত টাকা দাম? এই তো 8,000 টাকা দাম। এত টাকা? এইরকম করে আসছো কেন, কি হলো? এত টাকা তো আমার কাছে নাই। কত আছে? 5,000 টাকা। শোনো, তোমাকে একটা কথা বলি। বিয়ের পর তো তুমি আর আমি তোমার বড় আব্বার বাড়িতে থাকবো না, তাই এখন থেকে টাকা জোগাড় করা শুরু করো। জমি কিনো, তারপর বাড়ি করো, আর নিজের পায়ে দাঁড়াও। সেটা না হয় বুঝলাম, কিন্তু করব কি আমি? শোনো, এখান থেকে টিউশনি করার পাশাপাশি অটো চালাবে, আর যা টাকা জোগাড় করবে আমাকে দিবে, আর আমি সেই টাকা জমিয়ে রাখবো। যখন বেশি টাকা হবে তখন তোমাকে একটা জমি কিনে দিব। তারপর যখন ঘর তোলার টাকা হবে তখন তোমাকে ঘর তুলেও দেব। তারপর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এত বুদ্ধি কই পাও তুমি? কাল থেকে আর কলেজে আসা লাগবে না, বাড়িতে শুধু পড়বে আর অটো চালাবে, বুঝলে? তারপর সানজিদার কথা মতো তাই শুরু করে দিলাম, কারণ সানজিদা কখনো আমার খারাপ চায়নি। সানজিদা আমার বিপদে সবসময় পাশে ছিল। হ্যাঁ, তার একটা সমস্যা আছে, সেটা বুঝতে পেরেছেন। ভালোবাসে বলেই তো আমার কাছে কোনো না কোনো কিছু চাই। আমি টিউশনি করার পাশাপাশি অটো চালানো শুরু করে দিলাম। আমার টাকা দিয়ে সানজিদা একটা স্মার্টফোন নিল। একদিন সানজিদা ফোন করে বলল আমার অটো নাকি লাগবে, সকালে ওদের বাড়ি যেতে বলল। আমি পরের দিন সকালে ওদের বাড়ির সামনে গেলাম। কিছুক্ষণ পর সানজিদা বোরকা পরে ওর আপুসহ বের হলো। তারপর ওদেরকে নামিয়ে দিয়ে চলে আসলাম। এই এক সপ্তাহে সানজিদা আমাকে একবারও ফোন দেয় নাই। এমনি এমনি কি আমি ফোন মেসেজ দিলেও সে ধরেনি। এমনকি আমি ফোন মেসেজ দিলেও সে ধরেনি। হয়তোবা নতুন জায়গায় নতুন মানুষ, তাদের সামনে কথা বলতে লজ্জা পাই, তাই হবে হয়তোবা। এক সপ্তাহ পর সানজিদা আবারও কলেজে আসা শুরু করে, আর আমার সাথেও তেমন একটা কথা বলে না। আমাকে দেখলে কেমন যেন এড়িয়ে চলে, আর ঠিকমতো কথাও বলতে চায় না। সানজিদা, তোমার কি কোনো কারণে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কি সমস্যা বলো? বাড়িতে তোমার আর আমার বিষয়টা সবাই জেনে গেছে, তাই তোমার সাথে ঠিকমতো কথা বলি না, এড়িয়ে চলি। তাহলে এখন উপায়? তুমি আর কলেজে এসো না, আমাদের ফোনে কথা হবে। আর যা করতে বলেছি সেগুলো করবে, বুঝলে? ঠিক আছে। তারপর থেকে আমি একেবারে কলেজ যাওয়া বন্ধ করলাম, শুধু পরীক্ষার সময় কলেজে যাই। এখন সানজিদাকে ফোন করলে তার ফোন ব্যস্ত বলে, আমাকে ঠিকমতো ফোন দেয় না, কথা বলে না। তার ফোনে কল দিলে সবসময় ব্যস্ত বলে, আমি মেসেজ করলে উত্তর দেয় না। তো একদিন দুপুরে আমি অটো নিয়ে কলেজে গেলাম, গিয়ে দেখি সানজিদা ফোনে হেসে হেসে কার সাথে যেন কথা বলতেছে। আমাকে দেখেই ফোনটা কেটে দিল। কি ব্যাপার, আমার ফোন ধরো না, মেসেজ করলে উত্তর দাও না? আসলে বাড়িতে আমাকে ফোন চালাতে দেয় না। কই, আমি ফোন দিলে তো ব্যস্ত বলে। তোমার নাম্বার তো আমি ব্লক লিস্টে রেখে দিয়েছি, যাতে কেউ জানতে না পারে। আর তুমি এখন এখান থেকে যাও, রাতে তোমাকে ফোন দিব, কেউ আমাদের একসাথে দেখলে সমস্যা হবে। আমি সানজিদাকে বিশ্বাস করি, আর সে কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। তারপর থেকে আবারও নিয়মিত আমাদের কথা হতে থাকলো, তবে বেশি না, 10 থেকে 15 মিনিট। সত্যি বলতে দুদিন থেকে খুব ডিপ্রেশনে আছি। যদি বেঁচে থাকি আর মন মানসিকতা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ কালকেও পর্ব দিব। তারপর আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা হতে থাকলো। এবার সে আগের ঘটনা ঘটলো। আমি লিখে দিলাম সানজিদাকে। পরীক্ষার পর সানজিদা তার বোনের বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার আগে আমাকে শুধু বলে যে কয়দিন তার বোনের বাড়িতে থাকবে, আমার সাথে সে কথা বলতে পারবে না। আমিও তার কথা মেনে নিলাম, কারণ যদি কোনো কারণে তার সমস্যা হয়। আমি পরীক্ষার রেজাল্ট বের না হওয়া পর্যন্ত আমি সানজিদার সাথে কথা বলতে পারি নাই। তবে মানুষের মুখে শুনেছিলাম সানজিদা তার বোনের বাড়ি থেকে অনেক আগে এসেছে।
কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। রেজাল্ট বের হলো, সানজিদা এবারও A+ পেল। তারপর সানজিদার বাবা কিছু টাকা ব্যয় করে সানজিদাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিল। তারপর থেকে সানজিদা রংপুরে থাকা শুরু করে দেয়। তবে সানজিদা রংপুর যাওয়ার পরও আমার সাথে তার প্রতিদিন যোগাযোগ হতে থাকে। তো একদিন সানজিদাকে আমি ফোন দেই, সানজিদা, আমার এখনো পর্যন্ত মোট কত টাকা তোমার কাছে আছে? শামীম, সত্য বলতে কি, আমি তোমার সব টাকা নষ্ট করে ফেলেছি। এত টাকা দিয়ে তুমি কি করলে? আসলে আপুর দেবরের সেদিন জন্মদিন ছিল, আর সে আমার কাছে দাবি করে তার জন্মদিনের পার্টি যেন আমি দেই। আর বাবার কাছে টাকা চাইছিলাম, তখন বাবার হাতে কোনো টাকা ছিল না, তাই। আরে এই পাগলি, কান্না করতেছো কেন? তুমি তো আর অন্য কারো টাকা নষ্ট করো নাই। তবুও তোমার কষ্ট করা টাকা। আরে বাদ দাও তো এসব কথা। এখন বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? অনেক ভালো চলছে। তাহলে মন দিয়ে পড়ো। বাড়ি কবে আসবে তুমি? পরের সপ্তাহে যাব। এভাবে প্রতিদিন সানজিদার সাথে আমার কথা হতে থাকে। আমি আসলে এইচএসসি পাস করতে পারি নাই। একটা পরীক্ষায় সানজিদাকে লিখতে দিতে গিয়ে নিজের খাতায় কিছুই লিখতে পারি নাই। আমি অটো চালিয়ে যা টাকা পাই তা সানজিদার হাতে তুলে দেই, আর টিউশন করে যা পাই তা বড় আম্মার হাতে তুলে দেই। এখনো পর্যন্ত বড় আম্মার কাছে আমার দেওয়া 20,000 টাকা আছে। আর আমি সানজিদাকে এই 2 বছরে প্রায় 1.5 লক্ষ টাকা দিয়েছি। 1 সপ্তাহ পর সানজিদা গ্রামে চলে আসলো। এসেই সানজিদা সেই দিঘির পাড়ে আমাকে দেখা করতে বলল। আমি গিয়ে দেখি সানজিদা আগে থেকেই সেখানে বসে আছে। আমি যাওয়া মাত্র সানজিদা তার ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছে দিতে লাগলো। আরে কি করছো তুমি? তোমার ওড়না তো আমার ঘামে নষ্ট হবে। হলে হোক, তোমার চেয়ে আমার ওড়না দামি না। আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। ইস, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? ঠিক বিয়ের পর এমন করে লজ্জা মাখা মুখ নিয়ে থাকবে সব সময়? কেন কেন? তোমাকে না এই লজ্জা পাওয়া ভাবখানা অনেক সুন্দর দেখায়। বিয়ের পরও কি এরকম ভালোবাসবে তুমি? সেটা না হয় বিয়ের পর বলিও আমাকে। জানো শামীম, এখন না প্রতি মুহূর্ত তোমাকে অনেক মিস করি আমি। তোমাকে ছাড়া ওই শহরে আমাকে একা থাকতে মোটেও ভালো লাগে না। আরে পাগলি, তোমাকে বড় ডাক্তার হতে হবে যে। জানো শামীম, মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার বুকে মাথা রেখে ঘুমাই। আল্লাহ যদি চায় একদিন সেই ইচ্ছা তিনি পূরণ করে দিবেন। বিয়ের পর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এমনিতেই সেই ছোট থেকে অভাব অনটনের মাঝে বড় হয়েছ, কত কষ্ট করে পড়াশোনা করেছো। বিয়ের পর আমি ডাক্তারি করব, আর তুমি আমাদের সন্তানগুলোকে সামলাবে। এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি কি জানো না, মেয়েদের একটু বেশি লজ্জা, আর লজ্জা নারীর ভূষণ, বুঝলে পাখি? জি বুঝেছি। টাকার কথা সেদিন কেন বলেছিলে? একজন রাস্তার সাইডে জমি বিক্রি করতে চাইছে তাই বলেছিলাম। ইস, আমার কারণে তোমার জমি কিনা হলো না। আরে ধুর, বাদ তো, টাকা গেছে তাতে কি, আবারও আসবে ইনশাল্লাহ। সত্যিই তুমি অনেক ভালো। এই ভালোটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। সেখানে দুজন আরো অনেক কথা বলেছি। তারপর বিকালে বাড়িতে চলে গেছি। সানজিদা যে কয়দিন গ্রামে ছিল প্রতিদিন আমার সাথে দেখা করতো, কথা বলতো। তার বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসতো। সানজিদা আবারও শহরে চলে গেল। তবে একটা জিনিস মানতে হবে, সানজিদা আমাকে অনেক ভালোবাসে। সানজিদা রংপুর চলে যাওয়ার পরও আমি অটো চালাতে লাগলাম। এর মধ্যে আমার বড় আব্বার বড় মেয়ের বিয়ে হয়ে যায়। আমি সে সময় নানা রকমভাবে ব্যস্ত থাকি, তাই সানজিদার সাথে আমার কোনো কথা হয় না। সানজিদা দেখতে দেখতে প্রথম বর্ষে ভালো রেজাল্ট করে দ্বিতীয় বর্ষে ওঠে। এর মাঝে সানজিদা অনেকটা বদলে যায়। এখন আমার সাথে সানজিদা তেমন কথা বলে না। আমি ফোন দিলে বলে সে নাকি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সানজিদা মাঝে মাঝে ফোন দিয়ে বলে আমার যে টাকা তার কাছে জমানো আছে সে টাকাগুলো সে নাকি তার টিউশনে ব্যয় করতেছে। আমিও আর তাকে কোনো কিছু বলি না, কারণ যেহেতু সে মেডিকেলে পড়তেছে আবার আমি রোজগার করতেছি, সেহেতু কোনো সমস্যা হবে না। তো একদিন আমি এক দোকানদারের মাল নিয়ে আসার জন্য অটো নিয়ে রংপুরে যাই। হঠাৎ লক্ষ্য করি সানজিদার মতো একটা মেয়ে বোরকা পরে একটা ছেলের সাথে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমার অটো দাঁড় করালো, তারপর দুজনেই আমার অটোতে উঠে বসলো। আমি বারবার লুকিং গ্লাসে মেয়েটাকে দেখতে থাকলাম। মেয়েটা দেখতে সানজিদার মতো, কিন্তু মুখ ঢেকে রাখার কারণে বুঝতে পারতেছি না। কিন্তু আমি তো জানি এই সময় সানজিদা তার ক্লাসে আছে। না না, এটা সানজিদা হতে পারে না। আমার সানজিদা আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারে না। আমি ওদেরকে একটা আবাসিক হোটেলে নামিয়ে দিয়ে মাল নিতে গেলাম। তবে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারতেছি না। কিন্তু মেয়েটার চোখ বলতেছিল মেয়েটা ভয় আছে। না না, ওটা কখনো সানজিদা হতে পারে না। আচ্ছা, আমি এখন সানজিদাকে ফোন দেই, যাওয়ার সময় না হয় দেখা করব, তাহলে মনটা হালকা হবে। মাল কিনে আমি যখন বাড়ির দিকে রওনা হব তখন সানজিদাকে ফোন দিলাম, কিন্তু সানজিদা আমার ফোনটা রিসিভ করলো না। তাই আরো কয়েকবার দিলাম, তবু সানজিদা ফোন রিসিভ করলো না। মনটা খারাপ হয়ে গেল। আমি মেডিকেল মোড় পার হয়ে
যখন সিও বাজার ঢুকেছি সেই সময় সানজিদা আমার ফোনে কল দিল। কোথায় আছো তুমি? আমি ক্লাসে ছিলাম এতক্ষণ, তাই তোমার ফোন রিসিভ করতে পারি নাই। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, তাই ফোন দিয়েছিলাম। আমি বাড়ি যাব পরের মাসে, বুঝলে? আসলে আজ রংপুর এসেছিলাম মানলিতে, তাই ভেবেছিলাম তোমার সাথে দেখা করি, কিন্তু হলো না। আচ্ছা রাখি। কিন্তু সানজিদা ফোন কাটলো না। আমি ফোন কানে দিয়ে আসি, এর মধ্যে একটা ছেলের গলার আওয়াজ ভেসে আসলো। তো ছেলেটা বলতেছে, কি হলো বেবি, এতক্ষণ বাথরুমে কি করো? এই তো বাবু, আর একটু আসতেছি। তোমাকে তো আদর করতেই পারলাম না। আমি তো তোমার সাথে আজ রাত দিন থাকবো, দেখবো কত আদর করতে পারো তুমি। আদর আর দেখলে কি, আরো কত কি করব তোমার সাথে। এর মাঝে দরজা খোলার শব্দ হলো, আর সাথে সাথে সানজিদা আহু করে উঠল। এইভাবে কেউ টান মারে? যদি পড়ে যেতাম? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আচ্ছা আদ্রিয়ান, যদি তোমার বাবা ফোন করে তোমাকে যেতে বলে তখন কি করবে? তার মানে ছেলেটার নাম আদ্রিয়ান। আরে বেবি কামন, বাবাকে বলেছি আজ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করব। তারপর কিস করার শব্দ হতে থাকলো। কিস করা হলে ধপাস করে একটা শব্দ হলো। তোমার প্যান্টটা এখন খুলো। তুমিও তোমার খোলো। তারপর তারা তাদের অবৈধ কাজে ব্যস্ত হয়ে পড়ে গেল। আমি সেখানে অটো না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ধারে গাছে লাগিয়ে দিলাম, আর আমি মাথা হাতে পায়ে প্রচণ্ড আঘাত পেলাম। আমি ছিটকে দূরে পড়ে গেলাম। তারপর আমার কোনো কিছু মনে নাই। যখন আমার জ্ঞান ফিরে, নিজেকে তখন হাসপাতালের বেডে আবিষ্কার করি। আমার জ্ঞান ফেরার পর দেখি বড় আব্বা, বড় আম্মা, ভাই বোন সবাই এসেছে। তারপর ডাক্তার এসে আমার পালস চেক করলো। তারপর ডাক্তার বলল আরও 2 দিন পর আমাকে নিয়ে যেতে পারবে। বাবা, তোর কি করে এমন ঘটনা ঘটলো? সাথে সাথে আমার সানজিদার কথা মনে পড়ে গেল। আমার চোখ নিয়ে তখন পানি ঝরতে থাকলো। কিরে বাবা, বল কেমন করে হলো? না মানে হঠাৎ করে মাথাটা ঘুরতেছিল, তাই আর কি। দিন রাতে এত পরিশ্রম কার জন্য করিস? আমরা কি একজনও তোকে বলেছি তুই রোজগার কর? তবুও ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে নাকি? ভবিষ্যতে দেখা যাবে। তুই কেন এত কাজ নিয়ে পড়ে থাকিস? তুই এত টাকা কার জন্য কামাই করিস? সারাদিন অটো চালাস, রাতে মানুষের বাচ্চাকে পড়াস, অনেক রাত পর্যন্ত জেগে থাকিস। কেন এত কষ্ট করিস তুই? থাক, ও এখন অসুস্থ, ওকে এখন এসব বলার দরকার নেই। আগে সুস্থ হোক, তারপর সব আলোচনা করা যাবে। তারপর তারা চলে গেল। আমি সেখানে আরও 2 দিন ছিলাম। এই 2 দিনে একবারও আমার কোনো খবর নেয়নি সানজিদা। আমি তো তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসতাম, নিজের থেকে তাকে বেশি বিশ্বাস করতাম। সানজিদা যা বলেছে আমি তো তাই করেছি। তার জন্য তো আজ আমি এমন কষ্ট করতেছি। তাকে নিয়ে তো ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। কেন এমন করলে তুমি আমার সাথে সানজিদা? আমি বাড়িতে যেহেতু বিছানায় শোয়া অবস্থায় আছি, তাই মোবাইলটা নিলাম। মোবাইল নিয়ে সানজিদা আর আমার ফোনের কথাগুলো শুনতে থাকলাম। শুনতে শুনতে সেদিনের রেকর্ডিংটা চালু হলো। প্রথমে শুনতে না চাইলেও পরে আবারও শুনলাম। শেষের দিকে যখন শুনবো তখন এমন কিছু শুনলাম যা শুনে আমার মরে যাবার ইচ্ছা হচ্ছিল। বেবি, কালকে আমার 20,000 টাকা লাগবে। বাবু, সেদিনই না তোমাকে 10,000 টাকা দিলাম। আহ বেবি, বোঝো না কেন? কত বন্ধু আমার, তাদেরকে তোমায় নিয়ে কতগুলো ট্রিট দিতে হয়। তোমাকে কতটা ভালোবাসি তার প্রমাণ তো ওদেরকে দিতে হবে, তাই না? আমার কাছে ওই যে বলেছিলাম আমাদের বাসার যে ড্রাইভার শামীম আছে, তার টাকা জমা আছে। আরে সমস্যা নাই, সেই টাকাগুলোই দিও আমাকে, পরে তাকে দিয়ে দিও। তুমি আর আমি তো আছি। এই হোটেল ভাড়াটাও তো আমি দিলাম। আমার কাছে টাকা নাই দেখে খোটা দাও তুমি? এসব কি বলো তুমি? খোটা কেন দিব তোমাকে? তা নয় তো কি? খোটা দিলে নিশ্চয়ই এই নিয়ে 17 বার তোমার সাথে হোটেলে রুম ডেট করতে আসতাম না। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই তো আমি যা বলি তাতেই রাজি হয়ে যাও। তুমি কি আমাকে ভালোবাসো না? শুধু তোমাকে না, তোমার শরীর, দেহ আর তোমার এটা ওটা এগুলো সবকে ভালোবাসি বেবি। তাই তো তোমাকে সবসময় আদর করতে ইচ্ছা করে। জানি বাবু, তাই তো সব সময় দুষ্টুমি করতে চাও তুমি। তুমি কিন্তু দিন দিন খুব দুষ্টু হয়ে গেছো। আমার যেখানে সেখানে দাঁত বসিয়ে দাও। আমি আর শুনতে পারলাম না এমন সব নোংরা কথা তারা বলতেছিল। তার মানে আমি অ্যাক্সিডেন্ট করার পরও ফোন কাটে নাই সানজিদা।
সানজিদা এতটা খারাপ হলো কেমন করে? সানজিদা তো এমন ছিল না। ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় তা তো জানতাম না। কেন আমার সাথে বেইমানি করলো সানজিদা? আমার তো কোনো স্বার্থ ছিল না। তাকে আপন করে পাওয়ার জন্য কত কি নাই করতেছি। সে তো আমার সুখ দুঃখে সাথী ছিল। তার ভালোবাসা পেত, আমার আব্বা মায়ের ভালোবাসার কথা ভুলে গেছিলাম। তাকে আপন করে পেতে তো আমি তার জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু সহ্য করেছি। সে কেন এসব কাজে লিপ্ত হলো? সে কেন আমার সাথে এরকম করলো? প্রায় 20 দিনের মতো আমার সুস্থ হতে লাগলো। প্রায় মাসখানেক পর সানজিদা তার কিছু বান্ধবীকে নিয়ে তাদের বাড়িতে এলো। তারা যখন গ্রাম ঘুরতে বের হলো তখন আমি সানজিদার সাথে কথা বলার জন্য তাদের কাছে গেলাম। আমি প্রায় তখন সানজিদার কাছে গেলাম, তখন শুনতে পেলাম, আচ্ছা সঞ্চিতা, তুই আদ্রিয়ান ভাইয়াকে কেন ভালোবাসা শুরু করে দিলি? আরে আদ্রিয়ানের বাবা একজন বড় ডাক্তার, আবার তার নিজের একটা ক্লিনিক আছে। তাই বলে শামীমের ভালোবাসা ভুলে যাবে? শামীমের কি আছে? শামীম আমাকে কি দিতে পারবে? আর আদ্রিয়ানের বাবার অনেক টাকা আছে, আর ক্লিনিক আছে। আর আমার আদ্রিয়ানকে চাই, তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো, আর ডাক্তারও হব। আমার জানা মতে আদ্রিয়ান ভাইয়া তোকে ভালোবাসে না, আর আদ্রিয়ান ছেলে হিসাবেও ভালো না। আদ্রিয়ানকে তোদের চেয়ে আমি ভালো করে চিনি। আর আদ্রিয়ানকে দেখেছিস? সে কত হ্যান্ডসাম, কত স্মার্ট। আর শামীমের কি আছে? না চেহারা আছে, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা। শামীমের কোনো না থাকলেও তার টাকা দিয়ে চলতেছিস তুই। আর আদ্রিয়ান, একদিন দেখবি আদ্রিয়ান তোকে ছুঁড়ে ফেলে দেবে, তোর সব শেষ করে দিবে, রাস্তায় নেমে দেবে। একটা কথা বলতো, এই পর্যন্ত কি আদ্রিয়ান তোর জন্য কোনো টাকা ব্যয় করেছে? না। তোর যেদিন টাকা শেষ হবে তোকেও ছেড়ে দে, আর একজনকে সে ধরবে। চুপ কর তো, বেশি বলিস তুই। শোন, আমাকে আর এসব বলবি না। তাহলে শামীম? শামীমকে চিনি না, আর তাকে ভালোবাসা যায় না, কাজের ছেলে বানানো যায়। আমি সানজিদার এমন কথা শুনে তার কাছে আর গেলাম না। সেখান থেকে বাড়ি চলে আসলাম। কিন্তু সানজিদার কথা ভুলতে পারলাম না। তাকে তো অনেক ভালোবাসি, তাকে তো অনেক বিশ্বাস করতাম। আমাকে যদি ভালো নাই বা বাসতে, তাহলে তো আমাকে আগে বলতে পারতো, সানজিদা আজ টাকা গাড়ি বাড়ি নাই দেখে আমাকে নিয়ে তুমি খেললে। আজ আমাকে তোমার বাড়ির কাজের লোক বলতে পারলে। আজ আমাকে ছেড়ে আর একজনের বুকে মাথা রেখে রাত কাটাও। আমি তোমাকে তো কোনোদিনও তোমার অনুমতি ছাড়া তোমার হাতটাও ধরি নাই। আর তুমি কিনা আজ অন্যের কাছে নিজেকে বিলিয়ে দিলে। আজ আমার সমস্ত কষ্টের টাকা তুমি আনন্দ ফুর্তি করে শেষ করে দিলে। একবারও কি আমার কথা মনে পড়ে নাই? একবারও কি আমার কষ্টটা তোমার চোখে ভেসে উঠল না? কি করে পারলে আমার জীবন নিয়ে খেলা করতে? কি করে পারলে আমার পবিত্র ভালোবাসা এভাবে শেষ করে দিতে? আমি আবারও অটো চালানো শুরু করে দিলাম। এখন আর আমি সানজিদাকে ফোন করি না, তার কাছে টাকা জমা রাখি না। আমার পরিশ্রমের টাকা আমার বড় আম্মার হাতে দেই। তিনি এখন আমার টাকা জমিয়ে রাখতেছে। সানজিদাকে ভুলে থাকার জন্য সব সময় ব্যস্ত থাকি, কিন্তু তাকে ভুলতে পারি না। কেন জানি মনটা বারবার তাকে দেখতে চাই, ভালোবাসা পেতে চাই। আমার যে তাকে ছাড়া চলতেছে না, আমার যে সানজিদাকে লাগবেই। শত চেষ্টার পরও সানজিদাকে ভুলতে পারলাম না। প্রতিনিয়ত সানজিদার কথা মনে পড়ে। সত্যি বলতে সেই স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত তার সাথে ছিলাম, তার কাছ থেকে ভালোবাসা শিখেছি। এই সানজিদার সাথে সব জায়গাতে ঘুরে বেরিয়েছি। সানজিদা যখন তার ওড়না দিয়ে আমার শরীরের ঘাম মুছে দিত, তখন পৃথিবীর সৃষ্ট সুখী মনে হয়েছিল নিজেকে। যখন নিজ হাতে খাইয়ে দিত, মনে হতো যেন আমাকে অমৃত খাইয়ে দিতেছে। আমার বিপদে সবসময় তো পাশে ছিল, আমার কষ্ট তো সহ্য করতে পারতো না। না, আমার সানজিদা আমার সাথে কোনো অন্যায় করতে পারে না। আর যদি সে সত্যি সত্যি অন্যায় কাজ করেও থাকে, তবুও সব ভুলে গিয়ে তার সাথে নতুন করে সব শুরু করব। আমাকে এই দুনিয়াতে তো সানজিদা অনেক ভালোবাসে। আমার মন বলতেছে সানজিদা ঠিক আমার কাছে ফিরে আসবে। মানুষ তো জীবনে অনেক অন্যায় করে, অনেক ভুল করে, না হয় সানজিদাও করেছে। এইভাবে অনেক দিন চলে যায়, যা গণনার বাইরে। তবুও সানজিদা বাড়িতে আর আসে না। আর আমি সানজিদাকে ফোন দিলেও সানজিদা ফোন ধরে না। আমি তবুও আশা ছেড়ে দেই না, আমার শুধু তাকে লাগবে। সানজিদার সাথে আমার আর কোনো দেখা কথা বলা হয় না প্রায় 6 মাস। আমি তার আশাতে প্রতিনিয়ত থাকি। মন বলে সে আসবে, পরক্ষণে মন আবার বলে সে তো এখন অন্য কারো, তাহলে আমার কাছে আসবে কেন? মনে ভাবনা ছিল প্রেম মহান, কিন্তু সানজিদা শিখিয়ে দিল টাকা প্রধান। হয়তো আজ আমার কোনো কিছু নাই, আমি এতিম, তাই হয়তো সে আমার থেকে চলে গিয়ে অন্য কারো হাত ধরেছে। মনে ভাবনা ছিল একই বৃন্তে হব দুটি ফুল, কিন্তু সে আজ অন্য কারো। শত চেষ্টা করেও সানজিদাকে আমি ভুলতে পারি নাই। প্রতিদিন তার চিন্তা, তার কথা মাথায় ঘুরপাক খায়। চাইলেও কি তাকে ভুলে থাকা যায়? তাকে তো আমি অনেক বেশি ভালোবাসি। হয়তো সে অন্য কারো বুকে তার ভালোবাসা খুঁজে।
তো প্রায় 8 মাস যাওয়ার পর হঠাৎ একদিন সানজিদা আমাকে ফোন দিল। আমি তো ফোনে সানজিদার নাম দেখে অবাক। আমি ভাবতে পারিনি সানজিদা আমাকে ফোন দিবে। আমি তড়িঘড়ি করে ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করা মাত্র সানজিদা কান্না করতেছে। কেমন আছো তুমি? এইভাবে কান্না করতেছো কেন? আমার সব শেষ হয়ে গেছে শামীম। আজ আমি বড্ড একা হয়ে গেছি। আজ নিজেকে খুব একা লাগছে। আজ আমার পাশে কেউ নাই। কি হয়েছে বলবে তো আমাকে, নাকি না বললে বুঝবো কি করে? তোমার কি টাকা লাগবে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। আমি তোমার বুকে মাথা রাখতে চাই। আরে এভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে আমাকে তো বলবে নাকি? তুমি আজ বিকেলে ভিন্ন জগতে আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার আজ অনেক না বলা কথা আছে, সেগুলো তোমাকে আমি বলবো। ঠিক আছে, আমি সময় মতো চলে যাব। আমি কিছুই বুঝলাম না সানজিদার কথার মানে সে আমাকে কি বলতে চাচ্ছে। তবুও এতদিন পর যেহেতু ফোন করেছে, আবার দেখা করতে বলতেছে, আমাকে তো অবশ্যই যেতে হবে তার কাছে। হোক না সে আমাকে ভালো না বাসে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। আমি সানজিদার কথা মতো ভিন্ন জগতে চলে গেলাম। আমি গিয়ে সেখানে নালার এক সাইডে বসে থাকলাম। আমি ভিন্ন জগতে যাওয়ার প্রায় ঘন্টাখানেক বাদে সানজিদা চলে আসলো। সাথে আরো 2টা মেয়ে আছে। ওরা এসে আমার পাশে বসলো। আমি সানজিদার দিকে তাকিয়ে দেখলাম মুখটা শুকিয়ে গেছে আর চোখগুলো তলিয়ে গেছে। মুখের উজ্জ্বল ভাব আর আগের মতো নাই, কেমন যেন কালো কালো হয়ে গেছে। তা তোমার চেহারার এই অবস্থা কেন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এমন হয়ে গেছো কেন? আমি কেমন করে ভালো থাকি বলো? তুমি আজ অন্য কারো। সানজিদা এবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। হয় ভাবতে পারতেছে না আমি কেমন করে জানলাম। ওভাবে তাকিয়ে লাভ নাই, আমি সব জানি। মানে কেমন করে? মনে আছে তুমি আর তোমার বয়ফ্রেন্ড আমার অটো করে আবাসিক হোটেলে গিয়েছিলে? তারপর বাড়ি ফেরার পথে তুমি আমাকে ফোন দাও এবং ফোন না কেটে তোমার বয়ফ্রেন্ডের সাথে কি কি করো, কি কি বলো সব শুনি। তুমি সব শুনেছো? জানো সেই সময় আমি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হই। কি, তুমি হাসপাতালে ভর্তি ছিলে? জানো তো সেখানেও তোমার কথা বারবার মনে হয়েছিল। তোমাকে না ভুলতে পারি নাই আমি, তাই তো তোমার কথা সবসময় মনে হতো। জানো যেদিন তোমার বান্ধবীকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো ওই টাকাওয়ালা ডাক্তারের ছেলেকে, সেদিন না পৃথিবীতে নিজেকে বড্ড একা একা লাগছিল। যেদিন শুনেছি ওই ছেলের সাথে তুমি 20 বার হোটেলে রুম ডেট করতে গিয়েছিলে, সেদিন না আমার দেহের আত্মাটার মরণ হয়ে গেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। তুমি যা বলবে তাই শুনবো। আমার কথা বা কবে শুনেছ তুমি? আমি না তোমার দেহটাকে ভালোবাসি নাই, তোমার বুকের ভেতর যে সুন্দর মনটা ছিল সেটাকে ভালোবেসেছিলাম। তুমি কেমন করে আমাকে ঠকিয়ে অন্য কারো বিছানায় সঙ্গী হও? একবারও কি এই এতিম অসহায় ছেলেটার কথা মনে পড়ে নাই? তোমার ভালোবাসা পেয়ে তো আমার নিজের মরা বাবা মাকে ভুলে গিয়েছিলাম। তোমার সাথে ঘর বাঁধবো বলে তো নিজের পড়াশোনার ক্যারিয়ার নষ্ট করে তোমার কথা মতো পরিশ্রম করা শুরু করে দিলাম। হাজারো স্বপ্ন দেখিয়েছো, কিন্তু সবকিছু নিমিষে শেষ করে দিয়েছো তুমি। আবারও নতুন করে আমরা স্বপ্ন দেখব, আবারও নতুন করে বাঁচতে শিখবো আমরা। যেখানে আমার ভালোবাসার আত্মাটা মরে গেছে সেখানে আবার নতুন করে স্বপ্ন দেখবো, তা কি করে হয়? আমি তো সব দোষ করেছি, আমি তো সব ভুল করেছি। তুমি তো কোনো দোষ করো নাই, তুমি তো কোনো ভুল করো নাই। তাহলে কেন তোমার আত্মা মরে যাবে? যেখানে আপনজন অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যায়, অন্য কারো ভালোবাসা পেয়ে আর একজন ঠকায়, সেখানে কেমন করে বেঁচে থাকি? একটাবারও কি খবর নিয়েছো বেঁচে আছি নাকি মরে গেছি? একবারও কি জানতে চাইছো আমার মন কি চাই, কি বলে? তোমার কোন ইচ্ছাটা পূরণ করি নাই? তোমার জন্য তো নিজেকে শেষ করে দিয়েছি। সব জানি, আমি নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি। হ্যাঁ, তোমাকে ধোঁকা দিয়েছি। হ্যাঁ, তোমার কোনো খবর নেই নাই। হ্যাঁ, তোমাকে অবহেলা করেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবার না সত্যি সত্যি আমি মরে যাব। তোমাকে খুব চাই, তাই বলে তোমাকে আমার জীবনে দ্বিতীয় কোনো সুযোগ দিতে চাই না। তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাও। তখন সানজিদার বান্ধবী আমাকে বলতেছে, ভাইয়া, যে ছেলেটার জন্য সানজিদা আপনাকে ছেড়ে গিয়েছিল, আজ সেই ছেলেটা সানজিদাকে ভুলে গিয়ে নতুন কারোর সাথে সম্পর্ক শুরু করেছে। আমি বার কি করতে পারি? ভাইয়া, সানজিদা 2 বার সুইসাইড করতে চাইছিল, কিন্তু আমরা থাকাই এই যাত্রায় বেঁচে যায়। ভাইয়া, আপনি তো সানজিদার দেহ চান না, তার তো মন চান, তাহলে কেন তাকে গ্রহণ করতে পারতেছেন না? আমার সাথে যে সে
আবার বেইমানি করবে না কি গ্যারান্টি আছে? আমাকে যে আবার ধোকা দিবে না তার কি নিশ্চয়তা আছে? আমাকে আবারও অবহেলা করবে না তার কি কোনো নিশ্চয়তা দিতে পারবেন? সাথে সাথে সানজিদা আমার পায়ে লুটিয়ে পড়ল। তোমাকে ছুঁয়ে কথা দিতেছি, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। তোমাকে আমি অনেক ভালোবাসা দিব। তুমি আর আমাকে কি ভালোবাসা দিবে? দিন রাত তো তুমি ব্যস্ত থাকো, আর আমাকে বাসবে ভালো তুমি? শেষবারের মতো একটা সুযোগ দাও তুমি আমাকে। আমি আর তোমাকে অবহেলা করব না, তোমাকে শুধু ভালোবাসবো। ভাইয়া আমরা আছি। সঞ্চিতা যা বলতেছে সব সত্য বলতেছে। জানেন ভাইয়া, আজ মাসখানেক থেকে সঞ্চিতা সাহস পাচ্ছে না আপনার কাছে যাবার। সে বারবার বলতেছে সঞ্চিতা আপনার সাথে অন্যায় করে আপনি মেনে নেবেন না। তাই তো আমরা ওকে জোর করে আপনাকে ফোন দিয়ে নিয়ে এখানে আনিয়েছি। আমি কি তার কাছে খেলার পুতুল নাকি? তোদের আগেই বলেছি, এই নষ্টা খারাপ মেয়েকে কোনোদিনও আপন করে নিবে না ও। তোরা তো আমার কথা শুনলি না, আমাকে তো আর কোনো সুযোগও দিল না সে। এই, কে বলেছে তুমি খারাপ? কে বলেছে তুমি নষ্টা? তুমি তো আমার কাছে সেই আগের মতোই পবিত্র। তোমাকে কোথাও যেতে হবে না, শুধু আমাকে একটু ভালোবাসা দিলে হবে। সাথে সাথে সানজিদা কার বান্ধবীর সামনে আমাকে এই প্রথমবার জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো সানজিদা। এই পাগলি, আর কান্না করতে হবে না, আমি তো আছি। আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমার সব অতীত মুছে দিব। তোমাকে আর কাঁদতে হবে না, আমি তোমার পাশে আছি। আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। তারপর সেখানে একটু ঘুরে তারা চলে গেল রংপুরে। সানজিদা এখন নিয়মিত আমার সাথে যোগাযোগ করে, নিয়মিত তার সাথে আমার কথা হয়। সানজিদা একদিন তার বাড়িতে এসে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হলো। আমরা এলাকাটা একটু ঘোরাফেরা করে আমাদের কলেজের বান্ধবী ইতির বাড়িতে গেলাম। ইতি আমাদেরকে দেখে নাস্তা নিয়ে আসলো, আমরা তা খেলাম। আমাদের দুজনের প্রেমের কথা আমাদের সব বন্ধু বান্ধবীকে জানিয়ে দেই আমরা নিজেই। তারপর ইতি বাইরে গেলে সানজিদা বলতে লাগলো, সত্যি তোমার মতো করে এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে নাই। তোমার ভালোবাসা পেয়ে আমি আমার কালো অতীত ভুলে গেছি। এখন বুঝেছি দেহের ভালোবাসার চেয়ে মনের ভালোবাসা হাজার গুণ দামি আর পবিত্র। তোমার ভালোবাসা পাওয়ার পর তো আমি নতুন করে বাঁচতে শিখেছি। আমি চাই তুমি খুব দ্রুত আগে বাড়িটা করো, তারপর তোমার ঘরে আমাকে তোলো। এখন অনেক সময় লাগবে, আমার কাছে এখন তেমন কোনো টাকা নাই। কারণ আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। আজ আমি তোমাকে অনেক কষ্টের দিকে নিয়ে গেছি। ওসব বাদ দাও তো, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে নিজের বাড়ি করব। আমি তোমাকে নিয়ে এই জীবন পার করে দিতে চাই। তোমার মাঝে আমার সুখ খুঁজে পেয়েছি আমি। আমিও তোমার সাথে জীবন পার করে দিতে চাই। তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই, মরে যেতে চাই। সেখান থেকে আমরা চলে আসি। তারপর থেকে আমি আর সানজিদা সময় পেলে দেখা করি, কথা বলি। আমরা দুজন অনেক জায়গায় ঘুরতে যাই। ঠিক স্কুল কলেজ জীবনের মতো শুরু হয়ে গেল। আমরা একে অপরের প্রতি অনেকটা নির্ভর হয়ে পড়ি। দেখতে দেখতে সানজিদার পড়াশোনা প্রায় শেষের পথে আসে। আমিও জমি কিনে বাড়ি করে ফেলি। আমি আবারও আগের মতো বেশি বেশি রোজগার করতে থাকি। অনেক বড় ঘরের মেয়ে সানজিদা, তাকে তো একটু হলেও ভালো রাখতে হবে। সে তো এখন বড় ডাক্তার হচ্ছে, তাকে ভালোভাবে দেখাশোনা করা লাগবে। তো একদিন রাতে সানজিদা আমাকে ফোন দিল। আজ এত রাতে ফোন দিলে যে, কোনো কি সমস্যা তোমার? আমার না কিছু টাকা লাগবে, অনেক প্রয়োজন। কত টাকা লাগবে তোমার? এই তো 30,000 টাকা লাগবে আমার। কালকে তোমাকে দিয়ে দিব। তুমি সত্যি অনেক ভালো, তুমি সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসো। তোমার জন্য যদি জীবন দিতে পারি, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা তাহলে ঘুমাও, কালকে তোমার সাথে কথা হবে। সানজিদা ফোন কেটে দিল। আমিও ঘুমিয়ে গেলাম। পরের দিন বড় আম্মার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম সানজিদার কাছে। আমি ওর হোস্টেলের সামনে অটো দাঁড় করিয়ে সানজিদাকে ফোন দিলাম। সানজিদার সাথে সাথে হোস্টেলের বাইরে চলে এলো। আমি সানজিদার হাতে টাকা দিয়ে দিলাম। তুমি আজ এই টাকা দিয়ে আমার যা উপকার করলে আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার সামান্য কাজে আসতে পেরেছি, এটাই অনেক। তোমাকে সাহায্য করব না তো কাকে সাহায্য করব? তুমি ছাড়া আমার জীবনে বা আর কে আছে? তোমার মতো একজনকে পেয়ে আমি সত্যি অনেক খুশি। তোমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। তোমাকেও পেয়ে আজ অনেক খুশি আমি। সেদিন সানজিদাকে টাকা দিয়ে বাড়ি চলে আসলাম আমি। আমার সাথে সানজিদার ভালোবাসা গভীর থেকে গভীরে যেতে থাকলো। আমি এখন অনেকটা সানজিদা নির্ভর হয়ে গেছি। আমার এখন দিনরাত সানজিদা ছাড়া চলে না। সানজিদাকে টাকা দেওয়ার পর 2 দিন সানজিদার সাথে আমার কথা হয়। এই 2 দিনে বুঝেছি সানজিদা এখন আমাকে সত্যি অনেক ভালোবাসে। 3 দিনের দিন রাত 10টার সময় সানজিদা আমাকে ফোন দিল।
কি করো তুমি? কি আর করব, আমার একটা পাগল আছে, তার কথা ভাবতেছি। শুনি, সে পাগলটাকে? ফোনের ওপারে যে আমার সাথে কথা বলতেছে সেই পাগলটা। পাগল তো তোমারই আমি, তাই না? নতুন করে কি বলা লাগে? আচ্ছা, রাতে খেয়েছো তুমি? মাত্র খেয়ে আমার পাগলটাকে ফোন দিলাম। আচ্ছা, তুমি খেয়েছো? একটু পরে খাবো। কেন কেন? এই আসলাম সবে, গোসল করে খাওয়া করব। এখন এত কষ্ট করতেছো কেন তুমি? তোমার এখন নিজের বাড়ি আছে, আর কি চিন্তা করা লাগে? এত কাজ করলে কি হবে বলো? বারে, তোমার আমার ভবিষ্যতের জন্য কিছু জমাতে হবে না? আর তাছাড়া তোমার তো এমনিতেই মাঝে মাঝে টাকা লাগে, তখন কি করে দিব? আর বেশি দিন তোমাকে জ্বালাবো না, আর তোমাকে কষ্ট দিব না। আর মাত্র কয়েকটা মাস চলে গেলে আমি পুরো দমে একজন ডাক্তার হব। তখন আর তোমার কাছ থেকে টাকা নিব না, তোমাকে কোনো কাজও করতে দিব না। কাজ না করলে কি করব আমি? তুমি শুধু আমাকে ভালোবাসবে আর আমার সাথে থাকবে, বুঝলে? আমি একাই কি ভালোবেসে যাব? তুমি আমাকে ভালোবাসবে না? তোমার কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে, আর সন্দেহ করব তোমাকে আমি? আমি জানি আমার পাগলটা আমাকে অনেক ভালোবাসবে আর বিশ্বাস করবে। তুমিও তো আমার থেকে আমাকে কম ভালোবাসো না। সানজিদার সাথে আরো নানা রকম বিষয় নিয়ে আমার কথা হলো। শেষে সানজিদা আমাকে বলল, এই শোনো, কালকে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা কক্সবাজার যাব। কেন যাবে হঠাৎ? মেডিকেলের কিছু প্র্যাকটিক্যাল আছে, সেই বিষয়ের জন্য। আরে বাবা, পড়াশোনার জন্য যাবে, আমাকে কি সেটা বলা লাগে? না মানে, না মানে কি বলো? টাকা লাগবে? সেদিনে তো টাকা দিলে, টাকা লাগবে না। তাহলে? আসলে আমরা 5 দিনের জন্য সেখানে যাচ্ছি, আর 5 দিন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তাই। আরে ধুর, এটা কোনো ব্যাপার হলো? তোমার পড়াশোনা আগে, তারপর আমি। তারপরও আমার তোমাকে ছেড়ে যেতে মন সায় দিচ্ছে না। আরে বাবা, তোমার পড়াশোনা শেষ হলে তো আমি সবসময় তোমার সাথেই থাকতেছি। তোমাকে খুব মনে পড়বে আমার সেখানে। এই, ভুলেও পড়াশোনা করার সময় আমার কথা মনে করবে না, বুঝলে? আমি তো 100 বার করব তোমার কথা মনে। আরে বাবা, আমার কথা মনে করলে তোমার সেখানে পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে তো। ঘটলে ঘটুক, তবুও তোমাকে ভুলবো না। আমি কি তোমাকে ভুলে যেতে বলেছি নাকি, শুধু পড়াশোনার সময় বাদ দিয়ে? আচ্ছা ঠিক আছে, এবার একটা নাইট কিস দাও তো। তারপর সানজিদা ফোন রেখে দিল। সানজিদা সত্যি আমাকে এতটা ভালোবাসবে, আমার এতটা কেয়ার করবে, তা কখনো কল্পনা করতে পারি নাই। আমি তো মনে করেছি আবার কোনো না কোনো স্বার্থে আমাকে সে ভালোবাসবে। দেখতে দেখতে 4 দিন চলে গেল। এই 4 দিনে সানজিদা আমাকে ফোন দেয় নাই, আমিও তাকে কোনো ফোন দেই নাই। যদি তার কোনো সমস্যা হয় পড়াশোনা করতে, তাই দেইনি ফোন। তো 4 দিনের সময় রাতে সানজিদা আমাকে ফোন দিল। এই শোনো, আজ রাতে গাড়িতে আমরা রংপুর যাচ্ছি, আর পরের মাসে 6 তারিখে বাড়িতে যাব। সত্যি তুমি আসবে? আমার পাগলটাকে যে অনেক দিন থেকে দেখি না। সত্যি বলতে তোমাকেও দেখার জন্য ভিতরটা কেমন যেন ছটফট ছটফট করতেছে। এইটাকেই বলে ভালোবাসা, বুঝলে? কেমন করে? তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে আমাকে দেখার জন্য এত উতলা হতে না। আমাকে তুমি ভালোবাসো বলেই তো এমন করো, বুঝলে পাগল আমার? এবার বুঝেছি। আই ফোন রাখি, স্যার এসেছে। রংপুর পৌঁছে কথা হবে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, সাবধানে আসবে কিন্তু। সানজিদা ফোন রেখে দিল। আজ 4 দিন পর সানজিদার সাথে কথা বলতে পেরে কলিজায় পানি আসলো। আসলে সানজিদার সাথে কথা বলতে না পেরে খুব অস্বস্তি লাগছিল আমার। পরের দিন সানজিদা আবারও রংপুর আসলে আগের মতো আমাদের দুজনের কথা হতে থাকলো। সানজিদার ছুটি হলে সে বাড়িতে চলে আসলো। এসে আমার সাথে সে খুব ক্লোজভাবে চলাফেরা করা শুরু করলো। সানজিদা আমার সাথে এতটাই ক্লোজ হয়ে চলতেছে, নিজেকে কন্ট্রোল করে রাখাটা অনেক দায়। তো এইভাবে প্রায় সপ্তাহ আমরা একসাথে চলাফেরা করেছি, অনেক জায়গায় ঘুরেছি। বিশেষ করে ছোটবেলায় যে জায়গাগুলোতে আমরা বেশি যেতাম, সেই জায়গাগুলো সানজিদা আমার এত কেয়ার করে যে মনে হয় সে আমার বিয়ে করা বউ। আমি সামান্য আঘাত পেলে অস্থির হয়ে যায় সানজিদা। সানজিদা ওর ওড়না দিয়ে বারংবার আমার শরীরের ঘাম মুছে দেয়। কোথাও খেতে গেলে আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। একটা আইসক্রিম দুজনে খাই, কোনো কোক বা ঠান্ডা নিলে সেটাও দুজনে একসাথে খাই স্ট্র দিয়ে। আমাকে নিয়ে ভবিষ্যতে কিভাবে সংসার করবে সব বলতেছে। আমাকে এমনভাবে সে ভালোবাসা শুরু করে দিয়েছে, আমি যদি ওকে ছেড়ে দেই তাহলে সে মরে যাবে এমন অবস্থা। আমাকে সব সময় তার দুহাত দিয়ে আমার হাত জড়িয়ে ধরে থাকে। তবে সানজিদা শহরে গিয়ে একটু ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করে দিয়েছে। সে গ্রামেও এসব পোশাক পরে,
তবে তার বাড়িতে থাকলে। এই, কালকে তো চলে যাচ্ছি আমি। কালকে চলে যাবা? আর কয়টা দিন থাকো না। আমিও তো চাই সব সময় তোমার সাথে সাথে থাকতে, কিন্তু পড়াশোনার কারণে পারি না তো। তাহলে আজকেই যাব। তুমি? যাব, তবে তবে কি সানজিদা? তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে আমাকে? কি জিনিস চাই তোমার? আজকে রাতটা তোমার কাছে চাই আমি। সানজিদা, কি বলতেছো এসব তুমি? দেখো সানজিদা, বিয়ের আগে এসব করা হারাম, পাপ। আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। আমি জানি এসব পাপ, কিন্তু তোমাকে কাছে পেতে চাই আমি। তোমাকে ছাড়া যে আমার চলে না, তোমাকে যে প্রতি মুহূর্তে মিস করি আমি। এতদিন বাইরে থাকি, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় আমার। তোমার স্পর্শ চাই আমি শামীম। দেখো সানজিদা, ধৈর্য ধরো, একদিন ঠিক আল্লাহ আমাদেরকে এক করে দিবেন। তুমি আমাকে একটুও ভালোবাসো না। এই পাগলি, কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমাকে তো আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। যদি তাই হতো তাহলে আমার কথায় রাজি হয়ে যেতে। এসব করা ঠিক না সানজিদা। ও বুঝেছি, আমি তো আবার খারাপ মেয়ে। আমার সাথে প্রেম করা যায়, কিন্তু অন্য কিছু করা যায় না। এখন বুঝেছি, এটা তোমার অভিনয় আমার সাথে। আমি তো খারাপ মেয়ে, তাই দয়া দেখিয়ে আমার সাথে এতদিন প্রেম ভালোবাসা করেছো তুমি। আমাকে কেনই বা তুমি আপন করে নিবে? তুমি তো আমার থেকেও ভালো মেয়েকে আশা করো। এই, এসব পাগলের মতো কি বলো তুমি? তোমাকে ভালোবাসি, তোমার জন্য নিজের জীবন দিতেও রাজি আছি আমি। তাহলে রাজি হচ্ছ না কেন তুমি? তুমি না বললে আজকে চলে যাবে? তাহলে আমার সাথে থাকতে চাচ্ছ যে? সবাই জানবে আমি রংপুরে গেছি, কিন্তু রাতটা তোমার সাথে কাটাবো। আর দুজনের রঙিন দুনিয়াতে হারিয়ে যাব। সকালবেলা তুমি আমাকে রংপুরে রেখে আসবে। আমি এসব পারবো না। আর আমি এখনো বড় আবার বাড়িতে থাকি, কেউ দেখলে বা জানলে সমস্যা হবে। বাহ, তাহলে তো ভালোই হলো। মানে? তোমার নতুন বাড়িতে আমাদের দুজনের বাসর হবে, আর আমি নতুন বউ হয়ে তোমার বাড়িতে যাব, বুঝলে? তাহলে কেউ জানবেও না, শুনবেও না। না, আমি পারবো না তোমার সাথে এসব করতে। আমার কথায় যদি রাজি না হও তাহলে এখানেই নিজের ক্ষতি করে ফেলবো, বলে দিলাম। কি করবে তুমি? সানজিদার সাথে সাথে একটা ব্লেড বের করলো আর তার হাতে হালকা টান দিল। ব্লেড হাতে টান দেওয়ার সাথেই সানজিদার হাত থেকে রক্ত ঝরতে থাকলো। এই, কি করতেছো তুমি এসব? ব্লেডটা এখনই ফেলে দাও বলতেছি। আমার কথায় রাজি না হলে আরো কি যে করব নিজেও জানি না। এবার সানজিদার এমন কথা শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। ওর হাতটাও আমাকে ধরতে দিতেছে না, আর ওর হাত থেকে রক্ত ফোটায় ফোটায় পড়তেছে। এমন দৃশ্য দেখে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। আমি রাজি আছি তোমার প্রস্তাবে। প্লিজ এবার হাতটা কোনো কিছু দিয়ে বাঁধো। বলতে হবে না, সাথে স্যাবলন আর তুলো নিয়ে এসেছি। আমি সানজিদার এরকম কাহিনী দেখে নিজেই অবাক। এই মেয়েকে সামান্য ভালোবাসা মানুষের সাথে রাত কাটাবে বলে কত কাহিনী না করলো সে। বুঝি না হঠাৎ আমার প্রতি তার এত ভালোবাসা কোথা হতে আসলো। যাই হোক, সেখান থেকে দুজনের বাড়িতে চলে গেলাম। সন্ধ্যার দিকে সানজিদা ব্যাগ নিয়ে একাই চলে আসলো। আমি আমার অটোতে তুলে আমার নতুন বাড়িতে নিয়ে এলাম। রাত সম্ভবত 11টা হবে। তখন সানজিদা আমাকে একটা উত্তেজনার ওষুধ খাওয়ালো, যাতে দীর্ঘ সময় ধরে দুজনে এনজয় করতে পারি। আমিও বাধ্য ছেলের মতো ওষুধটা খেয়ে নিলাম। পরের দিন সকালে চোখ মেলে দেখি অনেক সকাল হয়ে গেছে, আর সানজিদা বিব্রস্ত অবস্থায় আমার বুকের উপর শুয়ে আছে। আমি হাত বাড়িয়ে টেবিল থেকে মোবাইলটা নিয়ে দেখি সকাল 10টা বাজে। তাই আমি সানজিদাকে দ্রুত ডেকে তুললাম। আর একটু ঘুমাই না। এই 10টা বাজে, অনেক সকাল হয়ে গেছে, তোমাকে রংপুর যেতে হবে না? সানজিদা ধরপড় করে উঠে দেখে তার শরীরে কোনো পোশাক নেই, তাই সে বিছানার চাদরটা ওর গায়ে জড়িয়ে নিল। আমি অবাক দৃষ্টিতে সানজিদার দিকে তাকিয়ে থাকলাম। সারা রাত কত অত্যাচার করলে, আর এখন এইভাবে আমার দিকে কি দেখো? না মানে, আমার না কালকে রাতের কিছুই মনে পড়তেছে না। মনে পড়বে কি করে? যা যা করেছো না আমার সাথে, উফ বাবা, আর একটু হলে মরে যেতাম। এসব কি বলো তুমি? আর সত্যি বলতেছি, আমার কোনো কিছু মনে পড়তেছে না। কালকের ওষুধের গুণ ওটা, বুঝলে? যাও তুমি ফ্রেশ হও, আমি ড্রেস পরবো। তুমি গোসল করবে না? এমনিতে সময় অনেক চলে গেছে, গোসল করার সময় নাই। হোস্টেলে গিয়ে গোসল করব। তাই বলে এই শরীরে যাবে তুমি? অত কথা বলার সময় নাই, যাও মুখ ধুয়ে আসো। রংপুর খাওয়া দাওয়া করবো, যাও তো। তাই বলে উফ, তুমিও না বেশি বেশি, যাও তো। আমিও ঘর থেকে বের হয়ে টিউবওয়েলে গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে এলাম। এসে দেখি সানজিদা জিন্স টপস আর মাথায় ওড়না পেঁচিয়ে নিয়েছে।
আমি অটো বের করে সঞ্জিতাকে অটোতে তুলে নিলাম। অটোতে করে সঞ্জিতাকে রংপুরে ওর হোস্টেলে দিয়ে আবার অটো নিয়ে চলে আসলাম। রংপুরেও আর কোনো খাওয়া হলো না, শুধু দৌড়ের উপরে রেখেছে আমাকে, কোথাও অটো দাঁড় করাতেও দেয়নি সঞ্জিতা। বাড়িতে আসার পর বড় আম্মার কাছ থেকে খাবার নিয়ে খেলাম, তারপর অটো নিয়ে বেরিয়ে পড়লাম নিত্যদিনের মতো। ভালোবাসা এমন একটা জিনিস, সেখানে বিশ্বাস আর ভরসা রাখা চাই, যা আমি সঞ্জিতাকে করি। সঞ্জিতা যাবার 20 দিন পর আমাকে ফোন দিল। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ আছে? আমার লজ্জা করতেছে বলতে। আরে খুশি সংবাদ দিতে আবার লজ্জার কি আছে? এটা যদি তুমি বুঝতে তাহলে কখনো বলতে না। যদি লজ্জা করে তো বলার দরকার নাই। এই তুমি রাগ করো কেন? বলতেছি তো। তো বলো। তুমি বাবা আর আমি মা হতে চলেছি। কি? সত্যি বলতেছি, তুমি বাবা হচ্ছ। আমি? কেমন করে? সেদিন রাতের কথা ভুলে গেলে? তোমার আর আমার যা হয়েছিল তার ফল এটা। এটা কি করে সম্ভব? সব সম্ভব বুঝলে। আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যা করলে খুব দ্রুত হয়, তাই হয়েছে। তো তুমি আসো, আমরা বিয়ে করে নেই। আমি কালকে বাড়িতে যাইতেছি, তখন সব বিস্তারিত কথা হবে। ঠিক আছে তাহলে, ফোন রেখে দিলাম। কিন্তু আমি বুঝতেছি না এটা কেমন করে হয়। আমার তো মনেই হচ্ছে না সঞ্জিতার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক হয়েছে। যদি সঞ্জিতা অন্য কারোর সাথে এমন করে প্রেগনেন্ট হয়, তার দায়ভার আমার উপর চাপিয়ে দেয়। ছি ছি, এসব আমি কি ভাবতেছি? সঞ্জিতা এমন কোনো কাজ করবে না, কারণ সঞ্জিতা আমাকে ভালোবাসে, অন্য কাউকে না। আর সঞ্জিতা আমাকে মিথ্যা কথা কেনই বা বলবে? আমি জানি সঞ্জিতা আমাকে অনেক ভালোবাসে। পরের দিন আর অটো নিয়ে বাইরে গেলাম না, সারাদিন বাড়িতে ছিলাম। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলো, তবুও সঞ্জিতা আসলো না। রাতে সঞ্জিতা আমাকে ফোন করে আমার নতুন বাড়িতে যেতে বলল। আমি সেখানে গিয়ে দেখি সঞ্জিতা আগে থেকে এখানে এসেছে। তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম আমি। চলো আজকেই তোমাকে বিয়ে করব, আর আমাদের পবিত্র সম্পর্কের সন্তানকে সমাজের চোখে স্বীকৃতি দেই। না, তা আমি চাচ্ছি না। মানে? আমি এই সন্তান পৃথিবীতে আনতে পারবো না। কেন? দেখো শামীম, আমার নিজের ক্যারিয়ার এখনো ঠিক হয়নি, এর মাঝে আমি এসব ঝামেলায় পড়তে চাই না। আরে বোকা, সমস্যা কি? আমি তো আছি। যতদিন তোমার ক্যারিয়ার ঠিক না হয় ততদিন তোমাকে চালাবো। সেটা বড় কথা নয়। আমরা যতই বিয়ে করি না কেন, আমার পেটের সন্তান তো নাজায়েজ। কি বলো এসব তুমি? ঠিক কথাই তো বলেছি, কারণ আমরা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে নিজেদেরকে জড়িয়েছি। এখন যতই বিয়ে করি না কেন, আমাদের পেটের সন্তান কিন্তু নাজায়েজ, বৈধ হবে না। আমি অত কিছু বুঝি না। আমার সন্তানকে আমি পৃথিবীর আলো বাতাস দেখাতে চাই। আমি সেটা কোনোভাবেই পারবো না শামীম। সবাই জানাজানি হলে আমাদের সন্তানকে সবাই নাজায়েজ সন্তান বলবে। আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না। কেউ জানলে না বলবে। এখন তো মানুষ বিয়ের বছরের মধ্যেই বাবা মা হয়ে যায়, আর আমাদের না হয় তাই হবে, সমস্যা কি? তুমি বুঝতে পারতেছো না, আমার বন্ধু বান্ধবী ওরা কি ভাববে, আমার মেডিকেল টিচার ওনারা কি ভাববে, আমার পরিবার। বোঝার চেষ্টা করতেছো না কেন তুমি? তো এখন কি করতে চাও তুমি? অ্যাবর্শন করতে চাই আমি। এটা করা কি ঠিক হবে? একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলবে, যে কিনা এখনো পৃথিবীর আলো বাতাস দেখলো না। তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে কেন এমন কঠোর সিদ্ধান্ত নিতেছি। আমারও তো ইচ্ছে করে আমার সন্তান বেঁচে থাকুক, কিন্তু ঠিক আছে, যা করলে তোমার ভালো হয় তাই করিও। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমার কাছে কোনো টাকা নাই, কিভাবে অ্যাবর্শন করাবো? কত টাকা লাগবে? এই 20,000 টাকা হলে হবে। অ্যাবর্শন করতে 20,000 টাকা লাগে? তা তো আগে কখনো শুনিনি। আমি জানি সিজার করতে, সন্তান জন্ম দিতে এত টাকা লাগে, আর এখন অ্যাবর্শন করাতেও এত টাকা লাগে? বেশি বুঝো তুমি, আগে আমার কথাটা শুনবা তো নাকি? কি কথা? সামনের 17 তারিখ থেকে আমার পরীক্ষা আছে। আমি যদি কালকেও অ্যাবর্শন করি তাহলে প্রথম পরীক্ষা আমি দিতে পারবো না, তার মানে সে পরীক্ষাতে আমি ফেল করব। তাই ফেল যেন না আসে, তাই টাকা চাচ্ছি যাতে পাশ করতে পারি আর ডাক্তার হতে পারি। তোমাকে যেন আর কোনো কষ্ট করা না লাগে, আমিও তোমাকে দ্রুত বিয়ে করে সংসার করতে পারি। ও, এবার বুঝেছি। তুমি থাকো, আমি বড় আম্মার কাছ থেকে টাকা নিয়ে আসি। সেখান থেকে আমি বড় আব্বার বাড়িতে আসলাম, তারপর বড় আম্মার কাছ থেকে টাকা নিলাম। তখন বড় আম্মা বলতেছে, বাবা, তুই এত টাকা নিয়ে কি করিস? একজনকে দিব। জুয়া টুয়া খেলিস না তো? সেদিনই 30,000 টাকা নিলি, আজ আবার 20,000 টাকা নিলি। এভাবে টাকা নিলে কিভাবে কি করবি তুই?
আরে বাবা, টাকা তো আর নষ্ট হচ্ছে না, আমি একটা ব্যাংকে রাখতেছি, বুঝলে? তুই যা ভালো বুঝিস বাবা। বড় আমার কাছ থেকে টাকা নিয়ে এসে সানজিদার হাতে দিলাম। তারপর সানজিদা সেই রাতেই আবার চলে গেল। সে নাকি কাল সকালে অ্যাবর্শন করবে। আমি যেন তাকে 3 দিন ফোন না দেই। সে নাকি সেই সময় খুব অসুস্থ থাকবে। সানজিদা চলে যাওয়ার পর সানজিদার সাথে আমার 3 দিন কোনো কথা হয়নি। 3 দিন পর সানজিদা নিজেই আমাকে ফোন দেয়, কথা হয়। তো এভাবে চলতে থাকে আমাদের প্রেম ভালোবাসা। তো সেদিন আমি আবারও রংপুর দোকানের মাল কিনে আনার জন্য গেলাম। আসার পথে চিন্তা করলাম সানজিদার সাথে একটু দেখা করে আসি, তাই তার কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি সানজিদা আজ শাড়ি পরে এসেছে, সাথে তার আরও 2টা বান্ধবীও। আমাকে দেখা মাত্র সানজিদা ওর বন্ধু বান্ধবীর কাছ থেকে আমার কাছে আসলো। হঠাৎ তুমি এখানে কিসের জন্য এসেছো? না মানে, রংপুর এসেছে একজনের দোকানের মাল কিনতে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ভালো করেছো। তোমার ক্লাস নাই, আর এরকম সেজে কলেজে এসেছো কেন? ক্লাস শেষ করেছি আর বন্ধুরা সহ একটা পার্টিতে যাব একটু পরে। পড়াশোনা বাদ দিয়ে পার্টিতে কি তোমার? আরে বাবা, এটা কোনো বাজে পার্টি না, আমাদের এক বান্ধবীর বিয়ের রিসেপশনের পার্টিতে যাচ্ছি, বুঝলে? ও, এবার বুঝেছি। আমাকে কি বিশ্বাস হয় না? কি যে বলো না তুমি, তোমাকে আমার বিশ্বাস হবে না? তাহলে এভাবে বলো কেন? আর এইভাবে বলবো না। আমাদের কথা শেষ হয়নি, একটা ছেলে বাইক নিয়ে সরাসরি আমাদের কাছে আসলো আর এসে সানজিদাকে বলল তার বাইকে উঠতে। ছেলেটা দেখতে অনেক সুন্দর আর হ্যান্ডসাম, ড্রেস আপও বড় লোক বাবার ছেলের মতো। যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য হবে। আর তার কথা বলার ধরন দেখলে মনে হবে যেন তার কথায় মিষ্টি মিশানো। আচ্ছা শামীম, তাহলে তুমি বাড়িতে যাও, আমি এবার পার্টিতে যাই, এমনিতে অনেক দেরি হয়ে গেল। তারপর সানজিদা ছেলেটার বাইকে করে চলে গেল। হতে পারে ছেলেটা সানজিদার বন্ধু, তাই হয়তো সানজিদা তার সাথে গেল। আমি আর কোনো কিছু না ভেবে বাড়িতে চলে আসলাম। যার মাল কিনতে গেছিলাম তাকে তার মাল বুঝিয়ে দিয়ে ভাড়া নিয়ে নিলাম। একা আছি, পাশে কেউ নাই, আর খবর নেবেই বাকে। একাকিত্ব বড় যন্ত্রণাদায়ক, তবুও আপনাদের একটু মন ভালো রাখার জন্য পর্ব দিলাম। জানি না কবে এসব ভোগান্তি থেকে বের হব। সত্যি, ডিপ্রেশন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তো হঠাৎ একদিন সানজিদার বাবা আমার অটোতে করে কিছু মালামাল তার বাড়িতে নিয়ে গেল। তো সেই মালামালগুলো আমি তাদের বাড়ির ভিতরে ঢুকিয়ে দিতেছি। যখন শেষবার তাদের বাড়িতে ঢুকবো, হঠাৎ অনেকগুলো মেয়ের হাসির আওয়াজ আমার কানে আসলো। আমার মন বলতেছে সানজিদা বাড়িতে এসেছে, তা না হলে এত মেয়ে তো এদের বাড়িতে আসার কথা না। কৌতূহল বশত আমি সেই হাসির আওয়াজের দিকে এগিয়ে যেতে থাকলাম। তখনও আমার কাঁধে সানজিদার বাবার কেনা চাউলের বস্তা। তখন আমি উকি মেরে দেখতে থাকলাম সানজিদা আছে কিনা। আমি উকি দিয়ে দেখি সানজিদা একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে, আর ছেলেটা কেউ নয়, সেদিনের বাইকের ছেলেটা। এবং তার বান্ধবীরা নানা রকম কথা বলতেছে। তোর সাথে রাপি ভাইয়াকে সেই মানিয়েছে। দেখতে হবে না পছন্দটা কার? তো ভাইয়ার সাথে কি বিয়ে দেবে তোর বাবা? আরে দিবে না কেন, তাছাড়া আপু আছে না। আপু কি করবে আবার? এ তো আপুর দেবর, বুঝলি? শালিকারা, তোমরা কোনো চিন্তা করো না, আমরা তার সবকিছু প্ল্যান সাজিয়ে রেখেছি। কি প্ল্যান ভাইয়া? আরে, আমরা কোর্ট ম্যারেজ করে রাখবো, পরে না মেনে নিলে আমরা পালিয়ে যাব। আর সানজিদা তো ডাক্তারি পড়ছেই, আমাদের কোনো সমস্যা হবে না। এর মাঝে সানজিদার রাব্বিকে ডাক দিলে রাব্বি সেখান থেকে চলে যায়। তখন সানজিদার সেই বান্ধবী, মানে যার কথাতে সানজিদাকে মেনে নিয়েছিলাম, সে বলতেছে, সানজিদার শামীম ভাইয়াকে কি এভাবে ঠকানো ঠিক হচ্ছে তোর? দেখ সৌরভী, ঠিক না ভুল তা জানি না, তবে আমার রাব্বিকে চাই। তাছাড়া আদ্রিয়ান আমাকে ধোকা দেওয়ার পর এই রাব্বি আমাকে সঙ্গ দিয়েছে। আর শামীম ভাই? ওটা ছিল মাত্র একটা সাপোর্ট। কারণটা হলো আদ্রিয়ানের সাথে আমার ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার অভ্যাস ছিল, তাই সেই ঘাটতিটা শামীমকে দিয়ে পূরণ করেছে। তাহলে শামীমের কাছ থেকে যে টাকাগুলো নিতি? বাবা যে টাকাগুলো দিত বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে ফিরে করে পার্টি করা ইত্যাদি করতেই শেষ হয়ে যায়, তাই তো ওই বলদটাকে ব্যবহার করেছি। তবে বলদটার টাকা দিয়ে আমার অনেক উপকার হয়েছে। মানে? দেখ, তোরা তো আমার বান্ধবী, আর তোরা তো আমার সব কথাই জানিস, তাই এসবও জেনে রাখ। শামীমের টাকা দিয়ে আমি পড়াশোনা যা লাগে তা ব্যবহার করছি, আর রাব্বির সাথে রুম ডেট করতে ব্যয় করছি। তবে রাব্বিও আমাকে টাকা দেয়, কিন্তু তেমন দিতে পারে না, কারণ সেও পড়াশোনা করে। তখন তার একটা বান্ধবী বলতেছে,
কিভাবে প্রেগনেন্ট হলি, কিভাবে শামীমের কাছ থেকে টাকা নিলি, অ্যাপ্রেশন করালি, তা খুলে বল। কি, তুই আবারও প্রেগনেন্ট হয়েছিলি? চুপ, আসতে বল, কেউ শুনতে পারবে। তাহলে এবার রাব্বির সাথেও রুম ডেট করে তুই প্রেগনেন্ট হয়েছিলি? হ্যাঁ, হয়েছিলাম। যদি আদ্রিয়ানের মতো রাব্বিও তোকে ছেড়ে চলে যায়? যাবে না, কারণ সে আমাকে আদ্রিয়ানের মতো ভালোবাসে না, বুঝলি? আর আমরা কয়েকদিনের মধ্যেই বিয়ে করতেছি, কোর্টের মাধ্যমে। আমি সানজিদার কথা শুনে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আমি কাকে বিশ্বাস করেছি? কোনো শত্রু তো এমন বেইমানি করে না। আর তাকে তো কোনো স্বার্থে ভালোবাসি নাই আমি। তখন আবারও বলা শুরু করলো, তো কি এসব করলি তুই বলতো? আদ্রিয়ান যখন আমাকে ধোকা দিল, তখন আমি অনেকটা আপসেট হয়ে পড়ি। আমার হাতে তেমন টাকা বা অন্য কেউ ছিল না, আর আমি তখন শামীমের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেই। তারপর কি হলো? তোদের সামনে সুইসাইডের নাটক করি, যাতে তোরা আমাকে আবারও শামীমের কাছে অবধি পৌঁছে দিতে পারিস। তাই তুই আমাদেরকে ব্যবহার করলি? ঠিক তাই। তারপর কি কি করলি তুই? তারপর তো শামীমকে রাজি করালাম। আমার সে সময় টাইম পাসের কেউ ছিল না, প্লাস টাকারও প্রয়োজন ছিল আমার। শামীমের সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার রাব্বির কথা মনে পড়ে যায়। রাব্বির কথা কেন? আরে বলতেছি তো, আমার আপুর যখন বিয়ে হয় সে সময় রাব্বি আমাকে প্রপোজ করে, আর আমি তাকে ঝুলিয়ে রাখি। আদ্রিয়ান আমাকে ছেড়ে দেওয়ার পর আমি রাব্বির সাথে যোগাযোগ করি, আর রাব্বিও রাজি হয়ে যায়। কিন্তু আমার তেমন একটা কথা বলতো না, তাই আমি রাব্বির সাথে প্রেম আর শামীমের সাথে অভিনয় করি। আর তুই প্রেগনেন্ট হলি কি করে? রাব্বি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর দেখতে অনেক সুন্দর। বাবার টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে, আর রাব্বির সাথে অনেক মেয়ের সুসম্পর্ক। তাই আমি রাব্বিকে নানা রকম অজুহাত দেখিয়ে রাজি করাই। কিন্তু তখন সে হোটেলে রুম ভাড়া নিবে, টাকা নাই। তাই বুদ্ধি করে শামীমের কাছ থেকে টাকা নিই, আর শামীমকে বলি আমি 5 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি পড়াশোনার জন্য। সেখানে গিয়ে আমি আর রাব্বি রুম ডেট করি, আর আমাদের সেই সময়কার কিছু ভিডিও আর পিক তুলে রাখি, যাতে রাব্বি আমাকে ছেড়ে না যায়। একেই বলে ধোকা খেলে অন্যকে কিভাবে ধোকা দিতে হয়। তারপর কি করলি? সেখান থেকে রংপুর আসার কিছুদিন পর জানতে পারি আমি আবারও প্রেগনেন্ট। তাই বুদ্ধি করে বাড়িতে চলে আসি, আর শামীমের সাথে এমন ভাবে মিশি যেন সে আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়। কিন্তু শালা বোকা, কিছু কাজের না। তাই আমি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বলি। পরে রাজি হলে তাকে ঘুমের ওষুধ খাওয়াই, আর সে কিছু জানে না। পরে কি হলো? পরে তাকে ফোন করে বলি আমি প্রেগনেন্ট আর সে বাবা হতে যাচ্ছে। সে শুনে তো খুশিতে পাগল হবার অবস্থা। পরে তার বাড়িতে গিয়ে বলি আমি এ বাচ্চা নিব না। তার সে কি কান্না, আর পারে না, পায়ে পড়ে। পরে শামীমকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাই, আর অ্যাবর্শন করার কথা বলে আরো 20,000 টাকা নেই। আর রাব্বি জানে শামীমের সাথে আমার প্রেমের অভিনয়ের কথা। শামীম ভাইয়ের সাথে এসব কেন করতে গেলি? কেন তার জীবনটা নষ্ট করতে গেলি তুই? তোর জন্য তো সে অনেকটা পাগল। তোর সবকিছু জানার পরেও তো তোকে আপন করে নিয়েছিল। কোন মেয়েটা টাইম পাস না করে? সবাইকে এক ভাবিস না। আরে রাগ করিস কেন? সবার কথা তো বলি নাই। এমন অনেকে আছে যারা টাইম পাস করে। আমিও নিজেকে ভালো রাখার জন্য শামীমকে ব্যবহার করেছি। একটা বিষয় বুঝলাম না, শামীম ভাইয়ের সাথে তোর কিভাবে পরিচয় হলো? দুজনে একসাথে একই স্কুলে কলেজে পড়েছি, সেখান থেকে পরিচয়। সত্যি বলতে তার সাথে কোনো সম্পর্ক করার ইচ্ছা ছিল না। তাহলে? ও খুব ভালো ছাত্র ছিল, আর আমি পড়াশোনা তেমন পারতাম না। তাই তাকে ব্যবহার করেছি, আর এমন ভাবে তার সাথে কথা বলেছি আর মিশেছি মনে হবে তাকে ছাড়া আমি অচল। আর যখন দেখলাম আমার জন্য শামীম সব করতে পারে, সব করতে প্রস্তুত, তখন তো নিজেকে ধন্য মনে করা শুরু করলাম। আর তাকে দিয়ে কত টাকা হাতিয়েছি তার হিসাব নেই। এতে আমার পড়াশোনার হাত খরচ, পোশাক, চলাফেরা করা খুব ভালো হয়েছে। একটা এতিম গরিব ছেলের সাথে এসব করা কি তোর ঠিক হয়েছে? যদি শামীম জানতে পারে বা তার নিজের কোনো ক্ষতি করে? জানতে দিলে না জানবে? রাব্বিকে বিয়ে করে ওকে বলবো বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিছে, বাস শেষ, ইচ্ছা খতম। এগুলো করা ঠিক হচ্ছে তোর, সঞ্চিতা? এই বেশি কথা বলিস না তো। তোদের জন্য রাব্বির সাথে একান্ত সময় কাটাতে পারতেছি না। তার চেয়ে বরং রাব্বিকে নিয়ে শামীমের বাড়ি গিয়ে একটু মজা করি। আমি সানজিদার এমন সব কথা শুনে কাঁধ থেকে চাউলের বস্তা নিচে ফেলে দিলাম। আমি ভাবতেও পারতেছি না এত বড় বেঈমান মানুষ কেমন করে হয়।
এত সুন্দর অভিনয় মানুষ কেমন করে করতে পারে। হঠাৎ সানজিদার বাবা আমাকে বলে তার আরো কিছু নিয়ে আসা লাগবে। আমি সানজিদার বাবা সহ আবারও বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর সানজিদা আমাকে ফোন দিল। কেমন আছো তুমি? এই তো বাইরে আছি। আমি তোমার বাড়িতে আছি, কিছুক্ষণ পর আসো, ঠিক আছে? ঠিক আছে। তারপর সানজিদার বাবা আরো কি কি যেন কিনলো। সেখানে আরো সময় ব্যয় হলো। সেগুলো নিয়ে তার বাড়িতে দিয়ে আমি আমার নিজের বাড়িতে গেলাম। বাড়ির ভিতর ঢুকে দেখি দরজা খোলা। আমি একটু এগিয়ে গিয়ে দেখি রাব্বির ছেলেটা সহ সানজিদা শারীরিক সম্পর্ক করতেছে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এবার সানজিদাকে উচিত শিক্ষা দিতে হবে আমার। রাব্বির সাথে যৌনতা শেষ হলে রাব্বি সানজিদাকে বলতেছে, বলে না তো এটা কার বাড়ি? আমার স্কুলের একটু বন্ধুর বাড়ি, আমার সাথে পড়াশোনা করত। এবার তুমি যাও, ও এসে এভাবে তোমার সাথে দেখলে সমস্যা হবে। তারপর রাব্বি ঘর থেকে বের হলো। আমি আড়ালে চলে গেলাম। আর সানজিদা মাটিতে পড়ে থাকা কাপড় তুলে পড়তে লাগলো। আমি সেই সময় ঘরে ঢুকলাম। আমাকে আচমকা দেখে সানজিদা ঘাবড়ে গেল আর ঘামতে লাগলো। বর্তমান চারিদিকে তাকিয়ে দেখি সব কয়েদি, জেলার মৎস্য অফিসার, শিক্ষা অফিসার সবার চোখে পানি, শুধু জজের চোখে পানি নাই। মেয়েটাকে তুমি মেরেছো? ঠিক কাজ করেছো তুমি। এমন বেঈমান মেয়ের বেঁচে থাকার কোনো কারণ আমি দেখি না। বলো না কিভাবে মারলে তাকে? তাহলে শুনুন। অতীত। আরে এই শীতের মধ্যে তুমি এভাবে ঘামতেছো কেন? কই ঘামতেছি আমি? এই দেখো তোমার কপালে ঘাম। সানজিদা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমিও এই সুযোগে সানজিদাকে বিছানায় ফেলে দিলাম আর ওর ওড়না বুক থেকে নিয়ে ছিঁড়ে দুই ভাগ করলাম। এক অংশ দিয়ে ওর দুহাত বাঁধলাম আর এক অংশ দিয়ে ওর দুপা বাঁধলাম। তারপর অন্য ঘর থেকে রশি এনে দুই হাত দুই দিকে ছড়িয়ে খাটের সাথে বাঁধলাম আর দুই পা দুই দিকে দিয়ে বেঁধে ফেললাম। এই, তুমি আমাকে এভাবে বাঁধলে কেন? আর আমার ওড়নাই বা কেন ছিঁড়ে ফেললে? জানেমান, সেদিন রাতে কি করেছি তা আমার মনে নাই, কিন্তু সেদিন রাতের মনে না থাকা কাজটা আজ করব। তাই বলে এইভাবে বেঁধে কেউ এসব কাজ করে? আমি তোমার প্রেমিকদের মতো করে ওসব করব না, একটু অন্যরকম ভাবে করব। ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে একটা রামদা লবণ আর শুকনা মরিচের গুঁড়া নিয়ে আসলাম। এসব কেন নিয়ে আসলে তুমি? চুপ কর, তোর জন্য আজ আমার করুণ অবস্থা। এই তোর কি ক্ষতি করেছি আমি? কেন আমার সাথে বেইমানি করলি তুই? মানে? তুই যদি আমাকে ভালো না বাসবি তাহলে কেন এমন অভিনয় করলি তুই আমার সাথে? তোর যদি অন্য ছেলেকে ভালো লেগে থাকে তাহলে কেন আমাকে তোর জীবনে জড়ালি? এসব কি বলো তুমি? আমি তখন তার বাড়ির সব কথা বলে দিলাম। এসব শুনে সানজিদা ভয় পেয়ে গেল। জানেমান, যত কষ্ট আমাকে দিয়েছিস তার চেয়ে 1000 গুণ কষ্ট তোকে দিব আমি। কি করবে তুমি? তুই শুধু দেখো আর চিৎকার করো। আর কোনো কিছু বললাম না। আমি বিছানায় উঠে ওর গায়ের সব কাপড় খুলে ফেললাম। তারপর রামদা দিয়ে ওর স্তন কেটে ফেললাম। সাথে সাথে সানজিদা বিলাপ করে কাঁদতে থাকলো। আমি এবার লবণ আর মরিচের গুঁড়া সেখানে দিয়ে দিলাম। তারপর তার হাত কাটলাম, মানে শরীর থেকে আলাদা করে দিলাম। তারপর তার যৌনাঙ্গে রাম দিয়ে 3-4টা কোপ দিলাম। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলো। সেখানেও লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার খুব কষ্ট হচ্ছে, তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না। ঠিক এই রকম ঝড় আমার বুকে হচ্ছে। তোর জন্য কি করি নাই? তোর জন্য নিজের ক্যারিয়ার, সংসার নষ্ট করেছি। তোর জন্য নিজেকে শেষ করে ফেলেছি। এইটুকু স্বার্থ নিয়ে তো তোকে ভালোবাসি নাই, এমনকি তোর শরীরটাকেও না। তাহলে কেন আমার সাথে এত বড় প্রতারণা করলি? তুই ভালো করে জানিস তোকে কতটা ভালোবাসি। তোকে পাবার জন্য আমি কি কি না করেছি। সেই ছোটবেলা থেকে তোর সব চাহিদা আমি পূরণ করেছি। তার বিনিময়ে কি দিয়েছিস আমাকে? আমাকে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না। এমন যন্ত্রণা আমার কখনো হয়নি। এই চুপ, কোনো কথা বলিস না। তোর না শরীরের উত্তেজনা বেশি, তা আরো বাড়িয়ে দিব আমি। কিন্তু না, সানজিদা চিৎকার করতেছে, এত জোরে চিৎকার করতেছে যে আশেপাশের মানুষ শুনতে পাওয়ার অবস্থা। তাই আমি রামদা দিয়ে ওর জিভটা কেটে সেখানেও লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিলাম। মনে আছে তুই বলেছিলি না আমার বুকে মাথা রেখে তুই ঘুমাবি? আয়, তোকে আজ ঘুম পাড়িয়ে দেই। তার আগে বলতো আদ্রিয়ান আর রাব্বি তোকে কথায় কথায় স্পর্শ করেছে? ও তুই তো বলতে পারবি না। তার আমি রামদা দিয়ে সেসব জায়গা কেটে দিয়ে তোকে পবিত্র করে আমার বুকে রেখে তোকে ঘুম পাড়িয়ে দেই। তারপর রামদা দিয়ে তার কপাল থেকে পা পর্যন্ত এমনভাবে কেটেছি যা বাংলাদেশের ইতিহাসে এমন করে কাউকে মেরেছে কিনা জানি না। আমি এবার সানজিদার দুপা কেটে ফেললাম। তখন অবধি সানজিদার দেহে প্রাণ ছিল। শেষে সানজিদার পেটে কয়েকটা কোপ দেই আর সাথে সাথে সানজিদাকে আমার বুকে জড়িয়ে ধরি।
আর সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সানজিদাকে এত যন্ত্রণা দিয়ে মেরেছি যা ভাষায় বলে বোঝাতে পারবো না। তাকে তো আমি ভালোবাসতাম, আমাকে বললে তো তার জীবন থেকে সরে যেতাম। কেন সে বারবার আমার সাথে ছলনা করলো? কেন বেইমানি করলো সে? আমি তো কোনো স্বার্থ নিয়ে তাকে ভালোবাসি নাই। অনেকক্ষণ সানজিদার দিকে চেয়েছিলাম, তারপর নিজেই 999 কল দিয়ে বলি, আর কিশোরগঞ্জ থানা থেকে পুলিশ এসে এসব দেখে ভয় পায়, তারপর আমাকে নিয়ে থানায় যায়। বর্তমান সবাই এবার ভয়ের চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর সবাই অনেক দূরে দূরে চলে গেছে। কিছুক্ষণ আগেও আমার জন্য যাদের চোখে পানি ছিল, এখন আমাকে দেখে তারা ভয়ে কাতর। তুমি কি মানুষ? এভাবে কেউ কাউকে এত কষ্ট দিয়ে মারে? জজ সাহেব, শামীম সত্যি কি অপরাধী? মানুষ মেরে ফেলার মতো পাপ আর হয় না। সে দুনিয়াতে যেমন সবার চোখে নিকৃষ্ট হয়, পরকালে তাকে জাহান্নামে থাকতে হবে। আমি নিজেও বলতে পারবো না সত্যি কি অপরাধী শামীম। তারপর আর কি, যা রায় ছিল তাই হয়েছে। সত্যি কি অপরাধী আমি? সবাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করি এবং সাবধানতা অবলম্বন করি। বোনেরা পর্দা করে চলার চেষ্টা করবেন। এই মহামারী করোনাকালীন সময়ে কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হই এবং সকলে মাস্ক ব্যবহার করি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।